ও আর ভোটে কোনোদিন দাঁড়াতে পারবে না। ও যে এই ছাপ্পা ভোটে জিতেছে না, যে কেস করেছে, এই কেসে বিচার ব্যবস্থা উপর আমার রায় আছে, ওর এমপি পদ খারিজ হবে, 6 বছর ও আর ভোটে দাঁড়াতেই পারবে না। তো ক্ষমতা আছে বলে তো। আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন রয়েছে, এই অভিষেক ব্যানার্জির এগেনস্টে আপনি লড়েছিলেন 2024 সালে। সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম এবং সেই খবরও আমরা দর্শকদের সামনে তুলে ধরেছি যে সেই সময় কিন্তু বিজেপি এলাকাতে দাগ কাটতে পারেনি বা খুব একটা ছাপ ফেলতে পারেনি। মানুষজন অভিষেক ব্যানার্জি মানে একটা বিশাল ব্যাপার ছিল, একেবারে জয়ধ্বনি। ক্ষমতার পালা বদলের পরই এই মাত্র 2.5-3 মাসের মধ্যে একেবারে দাঁতনক বেরিয়ে এসেছে। মানে অভিষেক ব্যানার্জির সময় আপনি যে ভোটে দাঁড়িয়েছিলেন আর বর্তমান সময়ে যদি আমি প্রেক্ষাপটটা একটু বিচার করি, দুটোর মধ্যে ঠিক কি ডিফারেন্স, যদি আপনি একটুখানি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন। আসলে এইসব নিয়ে আপনার ডায়মন্ডের উপর রিসার্চ করার দরকার আপনার। বিজেপির এখানে কিছুই ছিলই না। 2009-এ প্রথম আমাকে আরএসএস থেকে বিজেপিতে পাঠানো হয়। আমি আসতে চাইনি রাজনীতিতে, কিন্তু সঙ্গে বরিষ্ঠ কার্যকর্তা উনি বললেন যে তোমাদের মতো ছেলেরা বিজেপিতে না গেলে বিজেপি কিভাবে আসবে। তো সেখানে সময় 3% মতো ভোট পেয়েছিলাম। অল ওয়েস্ট বেঙ্গল 3% মতো ভোট ছিল বিজেপির ব্যাপারে। দক্ষিণ চব্বিশ পরগনার 4টে যে লোকসভা আছে তার মধ্যে আমি সবচেয়ে বেশি পেয়েছিলাম। 2014-এ অভিষেকের সঙ্গে বিরুদ্ধে আমি প্রথম দাঁড়াই। সে সময় বিজেপির কিছু ছিল না। দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা আসন যখন 5% থেকে 9% ভোট পেয়েছে, সেই সময় আমি 17% ভোট পেয়েছি। এবং ওয়েস্ট বেঙ্গলে বিজেপির অ্যাভারেজ পার্সেন্টেজ ছিল 17%। সেখানে দুটো এমপিও আমাদের আসে, 2014-এর কথা বলছি। 2019-এ আমার দাঁড় করানোর কথা ছিল, কিন্তু তারপর যেহেতু আমি জেলা সভাপতি ছিলাম, সেই জন্য আমাকে না দাঁড় করিয়ে অন্য একজন, বালুরঘাট থেকে একজন, আমি যাই না বালুরঘাট থেকে কেন দাঁড় করানো হয়, তো সংগঠন বুঝতে পারবে, তাকে এনে দাঁড় করানো হয়। অভিষেক সেফ প্যাসেজ পায়। 2019-এ ওকে আমি আর কি গ্যারেজ করে দিতাম, হারিয়ে দিতে পারতাম। এবং মথুরাপুরে 5% ভোটটাকে আমি 38%-এ নিয়ে যাই। আমি মানে আমার সংগঠন, কারণ আমি মানে ব্যক্তি নয়, জেলা আমার জেলার সংগঠন। এবং তারপরে অভিষেক এত বান্ডিল দিল আমাদের নিচে লোকেদের, যে তাদেরকে দিয়ে বলালো ববির সঙ্গে আমার সেটিং আছে, মানে ও ববির সঙ্গে অভিষেকের সেটিং আছে, এবং সেই রিপোর্ট উপরে যাওয়ার ফলে তার মানে আমাকে এটা দক্ষিণ কি একেবারে চব্বিশ প্ল্যান করে এই কথাটা বাজারে ছড়ানো হয়েছিল যে আপনার সঙ্গে অভিষেকের সেটেল পরগনায়, আছে? হ্যাঁ, আপনার সাংবাদিক সকলে জানে এটা। সেন্ট্রাল অফিসারদেরকে পৌঁছানো হয়েছিল এটা, যে ববির সঙ্গে অভিষেকের সেটিং আছে, প্রতি মাসে 10 লক্ষ টাকা করে মাসে ভাড়া দেয় আমাকে। এবং আমি একা, আমি কি বলবো, আমি তো সে দাওয়াতু দাওয়াতু গালি গালি মানতে সেই ভাবতো সময় ভয়াবহ দল চিন্তা। আপনার পাশে দাঁড়ায়নি, আপনি দলের কাছে এই অভিযোগটা তোলেননি অভিজিৎ বাবু? না, আমি কেন বলতে যাবো আমার হয়ে? আমি তাহলে সংগঠনটা কি আছে, আমি কেন আমার হয়ে বলতে যাবো যে আমি সৎ, আমি ভালো? তাদের নজর দেওয়ার দরকার তো। এবার আমাকে এখানে সরিয়ে দিয়ে আমাকে সে নবদ্বীপ জনে পাঠিয়ে দেওয়া হলো, এবং আমি চলে যাওয়ার পর তার মানে তো পুরো দলও সংগঠন আপনার সঙ্গে যে খুব একটা ভালো কাজ করেছে তা কিন্তু নয়, মানে আজকে যেটা আপনি আমাদের ক্যামেরার সামনে বলছেন। না, আমি নিচের তলার লোকেরা যারা এখানে রয়েছে এই জেলার যে সমস্ত, তাদেরকে টাকা দিয়ে ও এইভাবে করিয়েছিল, এবং সেই রিপোর্টটা উপরে বাড়িয়েছে। দেখুন, দলের কি উপরে যারা কার্যকর পাইছে তাদের পক্ষে সম্ভব নিচের দিকে যখন একটা লোকের বিরুদ্ধে যখন 100টা লোক গিয়ে বলে, ন্যাচারালি সেটাই সত্য পরিণত। এটা তো গোয়েলস থিওরি, যে একটা মিথ্যা কথাকে 100 বার বলো, অথবা 100টা লোককে দিয়ে বলাও, তাহলে সেটা সত্য পরিণত হবে। এবং আমি তো প্রতিবাদ করি না, যা বলে বলুক, আমি আমার কাজ করে যাই। এই যে আমি তো নিরলস ভাবে, আমার সিঙ্গেল টার্গেট ছিল যে অভিষেকী নামক অভিশাপটা থেকে ডায়মন্ডবাসীকে মুক্ত করা। এবং সকলের সহযোগিতা, আপনাদের মিডিয়া এর মধ্যে, মানে অভিষেককে যেমন তোলার ক্ষেত্রে মিডিয়া দায়ী, তেমনি অভিষেকের এই কুফল গুলো এক্সপোজ করার জন্য মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই, যে আজকে মিডিয়ার এত এক্সপোজ করিয়েছে সেবাশ্রয়ের এই ওর পাপ কাজটাকে, বা ত্রাণের দুর্নীতিগুলোকে। তো আমি জানি ভগবানের উপর আমার বিশ্বাস আছে, এবং সেই বিশ্বাসেই আজকে অভিষেকে 15,000 কোটি টাকা থাকা সত্ত্বেও অভিষেক আজকে শেষ। আর আমার কিছু না থাকা সত্ত্বেও আমি মাথা উঁচু করে রয়েছি। এটাই আর কি তফাৎ। আমার আরও একটা বিষয় জানা রয়েছে, অভিষেক ব্যানার্জির এগেনস্টে যে সমস্ত প্রমাণগুলো আপনি এই যে তলে তলে গুছিয়ে রেখেছিলেন, যেগুলো আজকে রিভিল করছেন, আমরা দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি, তার মধ্যে সেবাশ্রয়কে কেন্দ্র করে যে একটা বড় স্ক্যাম হয়েছে সেটার পর্দাফাশ আপনি করেছিলেন। আমরা আজ তাক বাংলা একেবারে তথ্য ধরে ধরে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছিলাম। এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে আপনাকে কি কোনো রকম কোনো হুমকির মুখে পড়তে হয়েছিল? আমার লাইফ তো প্রচুর রিস্ক। আমার লাইফ যে কোনো সময়, আমি জানি আমাকে, আমি যখন আরএসএস প্রথম আসে আমি জানি যে হাতি দাঁতে মারাই যাবো। বিজেপিতে যখন আসে আমি বুঝেছি যে একটাই, দেখুন, দুর্নীতি জিনিসটা এমন না, এটা কোনো জাত মানে না, ধর্ম মানে না, দল মানে না, দেশ মানে না। একটা দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত মানে আরেকটা দেশের সঙ্গে কানেক্টেড হয়, একটা ধর্মের দুর্নীতিগ্রস্ত একটা ধর্মের লোকের সঙ্গে কানেক্টেড হতে পারে, দলও ঠিক তাই।
আর এই যে সেটিং পার্টিতে বলেন না যে পার্টির সঙ্গে পার্টির সেটিং হচ্ছে, এটা না, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সেটিং হয়, সেটা সিটের বিনিময়ে হোক অথবা বান্ডিলের বিনিময়ে হোক। তা আমি জানি আমি যে কোনো সময় মরে যাবো, কিন্তু আমার ভগবানের বিশ্বাস ছিল আর আমার মায়ের আশীর্বাদ রয়েছে আমার প্রতি। আমার মা রাজনীতিতে আশ্রয় দিতে চায়নি, বলে তুই নষ্ট হয়ে যাবি, নোংরা। কিন্তু আমি মার পাশে প্রতিজ্ঞা করেছিলাম যে মা তোমার বাবু কোনোদিন খারাপ হবে না, তুমি কোনোদিন শুনবে না। মাথা উঁচু করে রয়েছে, আমার মা উপরে আছে। আমি যদি কোনোদিন বিপথে যাই, আমি যদি, আচ্ছা আপনি বলুন তো, আমি যদি দুর্নীতিগ্রস্ত হতাম, আমি যদি চরিত্রহীন হতাম, আমি যদি তোলাবাজ হতাম, অভিষেকের যে নেটওয়ার্ক, অভিষেক কি ছেড়ে দিত? ছাড়তো কি? হ্যাঁ তো না। ও অনেক ফলস কেস করেছে, কোয়াশিং করে করে এখনো 13খানা কেস, কিন্তু আমাকে টাচ করতে পারেনি, শুধু ক্রিমিনাল দিয়ে 3বার আক্রমণ করার জন্য। তো আমার এখন আরো আমার একটা বিষয় সিকিউরিটি জানা রয়েছে, গতকাল যখন এই অভিষেক ব্যানার্জির আমতলার পার্টি অফিস ভাঙা হচ্ছিল, একটা ল্যাপটপ উদ্ধার হয়েছে, বেশ কিছু নথি, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক তথ্য সেখানে রয়েছে। আপনার কি মনে হয় এই ল্যাপটপে কি গোপন কোনো তথ্য থাকতে পারে, বা এই নথিগুলো কি এমন কিছু নথি সেখানে থাকতে পারে কি যেটা অভিষেক ব্যানার্জিকে বিপদে ফেলতে পারে? আমি যাই না এই বিষয়গুলো, ভালো বলতে পারে অভিষেক বা সুমি। এবং ওখানে একটা হাইবার এখন, কালকে একটা ছেলেকে দেখি যে ধরা হয়েছে, ওটা হচ্ছে হাইবার এখনের ভাই। হাইবার এখন টোটালি ওর সেবাস্ট্রার থেকে আরম্ভ করে সব দুর্নীতির খবর জানে। আমি পুলিশকে বলেছি ওকে তুলে নিয়েছি, একটা কমপ্লেন্টে ওর নাম দেওয়া আছে। ওই হাইবার এখনের ভাই কালকে এসে উল্টোপাল্টা করছিল। আমার মনে হচ্ছে যে ছেলেটা দেখাচ্ছে না গেরুয়া ফেটটি পরে একটা ছেলে কি একটা ডান্ডা নিয়ে কি করছিল, একটা বাথরুমের একটা বেসিন ভাঙছিল, আমার হচ্ছে ওটা ওদেরই ছেলে। কারণ তখন কে কার অত তো সবাই ব্যস্ত, আমি তো মিডিয়াতেই বাইট দিতে দিতে ব্যস্ত ছিলাম। আর ওখানে বিজেপি লোকেরা কেউ মানে ঝান্ডা নিয়েও জানি তো জানি না। অভিষেকটা তো মৃত্যু, পিসির মতন একটা মিথ্যাবাদী, যারা এক একটা ডিগ্রি করে, যারা মিথ্যা কথা দিয়ে। এখন আমি যদি কষ্ট করে, রাজনীতি তো লেখাপড়াটা বেশি দাম নেই, কিন্তু তার জন্য মিথ্যা কথা বলতে হবে কেন? দেখলেন না শওকত মোল্লা ফলস ডিগ্রি নিয়ে আপনারা প্রথম নিউজ করেছিলেন, তখন কেউ আমাকে পাত্তা দেয়নি। আর একটা অভিষেকের অঙ্গুলি হলে অনেক কোনো প্রাইম মিডিয়া আমাকে উঠতেই দিত না, যদি ওর পর্দা ফাঁস করে দিই। কিন্তু সেই সময় আসতাম বাংলা আমার পাশে দাঁড়িয়ে ছিল, এই জন্য অভিজিৎ বাবু, আমরা জানতে পাচ্ছি যে এই পার্টি অফিসটা যখন খোলা হয়েছিল আপনি সেখানে নিজে গিয়েছিলেন। আপনি নিজে ঠিক কি কি চাক্ষুষ করলেন, ভিতরে কি ধরনের কাজ কারবার হতো? কারণ তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক সময় যে সমস্ত পার্টি অফিসগুলো ভাঙা হচ্ছে তার ভিতর থেকে এমন সব জিনিসপত্র আমরা পাচ্ছি, দর্শকদের কাছে যে খবর পৌঁছে দিচ্ছি, দর্শকরা হয়তো একেবারে তিনকুলেও সেই সমস্ত চিন্তা ভাবনাতেও আনতে পারতেন না। অভিষেক ব্যানার্জির এই পার্টি অফিসের ভিতরে ঢুকে আপনি ঠিক কি কি দেখলেন? ফেসবুকে পোস্ট করেছি, আজকে দেখবেন যে অনেক ধান, সাদা ধুতি ধান পাওয়া গেছে। ওর প্ল্যানিং ও ছিল হচ্ছে আপনার যে আপনাদের আমি পাঠিয়ে দিচ্ছি। ওর প্ল্যানিং ও ছিল হচ্ছে যে এই ইলেকশনের পরে 2026-এ ও যদি এখানটায় জিততে পারে, তাহলে ও আমাদের সমস্ত সাদা ধান এবং ধুতিগুলো বাড়িতে পৌঁছে দেবে।